ইতালির ভেনিসে খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় প্রতি বছরই ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। তো এই বছরও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। এবছরও আয়োজন করা হয়েছে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। তো এই ফিল্ম ফেস্টিভ্যালে আজকে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ মিলানের কনসার্ট জাভেদ সাহেব। তো আমরা ওনার সাথে কথা বলবো এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ফিল্ম ফেস্টিভ্যাল খুব জাঁকজমকপূর্ণভাবে হয়, তো কেমন লাগছে এই ফিল্ম ফেস্টিভ্যাল? আপনি কি প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে আসলেন না ইতিপূর্বে এসেছিলেন? না, আমার গত বছরও এই ফিল্ম ফেস্টিভ্যালে আসার সুযোগ হয়েছিল এবং এবছরও আমি আসতে পেরেছি। তো এটা একটা অনন্য অভিজ্ঞতা। আমরা জানি যে ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটার 81তম ভার্সন এই বছর অনুষ্ঠিত হচ্ছে, এটা পৃথিবীর অন্যতম খ্যাতিমান এবং অন্যতম বিখ্যাত একটা ফিল্ম ফেস্টিভ্যাল। তো এটাতে গত বছর আমার আসার সুযোগ হয়েছিল, এবছরও আমি এসে অত্যন্ত আনন্দিত। এখানে এসে আসলে আমাদের দেশকে প্রেজেন্ট করার একটা সুযোগ থাকে। বিভিন্ন দেশের শিল্প বোদ্ধা, ফিল্ম বোদ্ধা, তাদের সাথে পরিচিত হবার এবং তাদের কাছে আমাদের দেশকে তুলে ধরার একটা সুযোগ থাকে। তো এবছরও আমাদের সুযোগ হয়েছে এবং আমি আসতে পেরে অত্যন্ত প্রীত অনুভব করছি। আসলে এটা শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনী যে তা না, এই ফেস্টিভ্যালটা কিন্তু আসলে চলচ্চিত্র, আপনি জানেন যে একটা বহুমাত্রিক এবং মাল্টিডিসিপ্লিনারি একটা বিষয়। গত বছর আমাদের চলচ্চিত্র অ্যাজ সাচ প্রেজেন্টেড হয়নি, কিন্তু একজন বিচারক এসেছিলেন। তো সেই বিচারকের সাথে আমার কথা হয়েছিল এবং তিনি এখানে খুব ডিপলি কাজ করেছেন, জুরি বোর্ডে তিনি ছিলেন। তো অনেক সময় প্রযোজকরা থাকেন, পরিবেশকরা থাকেন, কলাকুশলীরা থাকেন এবং চলচ্চিত্র নিয়ে যারা পড়াশোনা করেন তারাও থাকেন। তো এটা একটু দীর্ঘদিন ধরে এই জিনিসটা অর্গানাইজ করা থাকে। তো এটা নিয়ে আসলে বছরব্যাপী এই জিনিসটা নিয়ে আমরা তাদের সাথে কাজ করে থাকি, কোঅর্ডিনেট করে থাকি। তো তাদের সাথে আমরা রাউন্ড দ্য ইয়ার আমাদের কনসুলেট তাদের সাথে জড়িত আছে। তো আমার আসার উদ্দেশ্য ছিল মূলত এখানকার যিনি ডিরেক্টর আছেন তার সাথে এটা নিয়ে কথা বলা এবং কিভাবে আরো ইন ডেপথ বাংলাদেশের চলচ্চিত্রকে এখানে রিপ্রেজেন্ট করা যায়, আগামী বছরগুলোতে কিভাবে আমাদের কলা কুশলীদের সুযোগ এখানে আরো সম্প্রসারিত করা যায়। তো এটা প্রতি বছরে অনুষ্ঠিত হয় এবং এক এক বছর এখানে পার্টিসিপেশনের মাত্রা এবং ভ্যারিয়েশন এক এক রকম হতে পারে। তো সামনের বছরগুলোতে আমরা কিভাবে আরো বেশি এখানে পার্টিসিপেশন আমাদের বাড়াতে পারি এবং বাংলাদেশ ইটালি, আপনারা জানেন যে একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চলমান রয়েছে, সেটার অধীনে ফিল্ম একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, শক্তিশালী একটা মাধ্যম এবং ফিল্ম এই মিডিয়াতে বাংলাদেশের প্রভূত সম্ভাবনা রয়েছে। তো সেজন্য আমরা রাউন্ড দ্য ইয়ার আসলে তাদের সাথে কাজ করি। শুধুমাত্র ফেস্টিভ্যালটা তো আসলে একটা সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটা মুহূর্ত, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কিন্তু তার বাইরেও কিন্তু রাউন্ড দ্য ইয়ার কিন্তু তাদের সাথে আমাদের কাজ হয়। সুতরাং আমাদের সুযোগ এখনো আছে তাদের সাথে আমাদের ইন্টারাকশন আরো ডিপেন্ড করা। আমাদের জন্য এটা একটা গর্বের বিষয় যে ইতালিতে একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক রয়েছেন, যিনি ইতালি গভর্নমেন্টের অনুদানে চলচ্চিত্র নির্মাণ করেছেন। যে ছবিটি 2017 সালে এবং খুব সম্ভবত 18 সালে দুইবার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। 18+ নামে চলচ্চিত্র পরিচালক কাজী টিপু। এই বিষয়ে আপনি জানেন কিনা? ওনাকে নিয়ে বাংলাদেশি ফিল্ম তৈরিতে ইতালিতে, যেহেতু উনি ইতালি সরকারের অনুদানে চলচ্চিত্র নির্মাণ করেছেন এই নতুন প্রজন্মকে নিয়ে, তা আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা তাকে কাজে লাগানো এবং বাংলাদেশকে প্রেজেন্ট করার? আপনি যার কথা বলেছেন তার সাথে আমার বহুবার কথা হয়েছে। সুতরাং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের যারা কৃতিত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের সাথে কাজ করা এটা আমাদের কাজের অংশ এবং তার সাথে আমার একাধিকবার কথা হয়েছে এবং যে মুভিটার কথা বলেছেন সেটাও আমার দেখার সুযোগ হয়েছে। তো আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে এ ধরনের সুযোগ আরো আসবে এবং বাংলাদেশ সরকার অবশ্যই শিল্প এবং সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতে বদ্ধপরিকর এবং আমরা অবশ্যই আমাদের দেশীয় শিল্পীদের পাশাপাশি প্রবাসী শিল্প নির্দেশক, চলচ্চিত্র পরিচালক
এবং যারা এই ক্ষেত্রে অবদান রাখার মতো সক্ষমতা সম্পন্ন, তাদেরকে অবশ্যই আমরা কাজে লাগাতে পারি। আমাদের উদ্দেশ্য হলো অবশ্যই বাংলাদেশকে অনেক সুন্দরভাবে বিদেশের কাছে উপস্থাপন করা। এবং আরেকটা দিক হলো যে প্রচুর সংখ্যক প্রবাসী আমাদের এখানে বসবাস করে, তাদের জীবন, তাদের জীবিকা, তাদের জীবনের জিনিসগুলো নিবিড়ভাবে তুলে ধরা, সামাজিক জীবনে তথা পারিবারিক জীবনে তারা যে জিনিসগুলো ফেস করেন, এখানে যিনি বসবাস করেন তিনি যতটা নিবিড়ভাবে জিনিসটা তুলে ধরতে পারবেন, সেটা হয়তো একজন মানুষকে বাহির থেকে হয়তো ততটা হয়তো ওইভাবে টাচ করে না। সুতরাং আমাদের এক্সপেট্রিয়েট কমিউনিটির মধ্য থেকে অনেক শিল্পানুরাগী ব্যক্তিত্ব বের হয়ে আসবে, সেটা আমি বিশ্বাস করি। আগামী দিনে তাদেরকে আমরা অবশ্যই কাজে লাগাতে সক্ষম হব এবং এটা আমাদের ইনফ্যাক্ট কালচারাল ডিপ্লোমেসির একটা অংশ। এবং আপনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে, এবং কালচারাল ডিপ্লোমেসি ইনফ্যাক্ট আমাদের ডিপ্লোমেসির একটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টুল, এবং এটাকে আমরা আগামী দিন অবশ্যই সম্প্রসারণ করতে সবার সাথে মিলে কাজ করব। আমি এখানে কাজ করার শুরু থেকে যে জিনিসটা আলোকপাত করার চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের জেনারেশন এখানে গদবাঁধা যেভাবে পরিচিত, সেটা হলো যে আমরা এখানে লো অ্যান্ড জনশক্তি সাপ্লায়ার। কিন্তু আমার মনে হয় যে এটা একটা প্যারাডাইম শিফটের একটা সময় এসেছে। আমাদের দেশ অনেক ট্যালেন্টেড এবং হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল আমাদের দেশ তৈরি করে আসছে, এবং তাদের এখানে জায়গা তৈরি করে নেওয়ার প্রচুর সুযোগ রয়েছে। এবং আপনি জানেন যে আমরা আমাদের নর্দার্ন ইটালিতে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্দার্ন ইটালি, এবং আপনিও একাধিকবার এটা অ্যাটেন্ড করেছেন। তো বাংলাদেশি স্টুডেন্টরা এখানে তাদের জায়গা তৈরি করে নিয়েছে, তারা কৃতিত্বপূর্ণ ফলাফল করছে বিভিন্ন ক্যাম্পাসে। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, ভাইস চ্যান্সেলর, রেক্টর, তাদের সাথে যখন কথা হয় তারা আমাদেরকে বলে যে তোমাদের শিক্ষার্থীরা এখানে খুব ভালো ফলাফল করছে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আগামী দিন শুধুমাত্র লো অ্যান্ড সাপ্লায়ার অফ লো স্কিল ওয়ার্কার্স এটাই থাকবে না, তারা অবশ্যই পেশাজীবী সাপ্লাইয়ার হিসেবে পরিচিত হবে, যারা এখানকার আইটি বলেন, এখানকার কেমি ইন্ডাস্ট্রিজ বলেন, এখানকার শিপ বিল্ডিং সেক্টর বলেন, সফটওয়্যার সেক্টর বলেন, এখানকার মেডিকেল ফার্মাসিউটিক্যালস বলেন, এবং এমনকি ফ্যাশন টেকনোলজি বলেন, সে সকল ক্ষেত্রে তারা এখানে নিজেদের জায়গা তৈরি করে নেয়। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন থেকে একসময় বাংলাদেশি প্রফেশনালস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশে এখানে একটা হোয়াইট কলার একটা অ্যাসোসিয়েশন তৈরি হবে। এবং সেই দিন খুব একটা দূরে নয়, আমরা যখন দেখতে পারবো যে বাংলাদেশ ইটালিতে, শুধু ইটালিতে নয়, ওয়েস্ট ইউরোপ তথা সেন্ট্রাল ইউরোপে একটা ব্যাপক সংখ্যক একটা প্রফেশনাল বেজ বাংলাদেশের প্রবাসীদের মধ্য থেকে তৈরি হবে, এবং আমরা এখানে পরিচিত হব একটা দক্ষ জনশক্তি রপ্তানিকারক একটা দেশ হিসেবে। এবং এটা সেই প্যারাডাইম শিফটের সেই সময় আমাদের এসে গেছে, এবং আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমাদের দক্ষ জনশক্তি, যার প্রচুর ডিমান্ড এই দেশগুলোতে রয়েছে, এবং তারা নিজেদের যোগ্যতায় নিজেদের জায়গা এখানে তৈরি করে নিতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে যাক বিভিন্ন ক্ষেত্রে, তাদের মেধা এবং সফলতার সাথে তারা এগিয়ে যাবে, বাংলাদেশের সুনাম বয়ে আনবে প্রবাসের মাটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে। ধন্যবাদ।